হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন আমি তোমাদের ভিডিও করতে পারিনি, আমি খুব বিজি ছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো ভিডিও তোমাদের জন্য বানিয়ে রেখেছি, যেগুলো ধীরে ধীরে এখন থেকে আপলোড করব। তো অনেক এইবারে যে তোমাদের থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আছে, পুরো 40 মার্কসেরই এমসিকিউ, সেটা তোমরা জানো। কিন্তু এই এমসিকিউ এর মধ্যে কিন্তু কিছু এমসিকিউ নর্মাল থিওরিটিক্যাল এমসিকিউ আসবে, আর কিছু কিন্তু তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস আসবে। কিছু কিছু ছোট ছোট প্রবলেম দেবে, সেই প্রবলেমগুলোকে তোমাদের 4টি করে অপশন দেওয়া থাকবে আনসারে, সেই আনসারে তোমায় ক্যালকুলেট করে ঠিক করতে হবে। তো প্রবলেমগুলো নিউমেরিক্যাল প্রবলেম এবং থিওরিটিক্যাল প্রবলেম, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স, এই দুটো নিয়েই আমি পরপর ভিডিও আপলোড করব। অনেকগুলো ভিডিও তোমাদের জন্য অলরেডি বানিয়ে ফেলেছি, যেগুলো ধীরে ধীরে এরপর থেকে আপলোড করতে থাকবো। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সামনের যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যদি তোমরা নিয়মিত দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা বলবো, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, সেই চ্যাপ্টারের থেকে কি কি ধরনের এমসিকিউ, থিওরিটিক্যাল এমসিকিউ আসবে, সেইটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। এখানে প্রায় অনেকগুলো কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য সেট করেছি উইথ আনসার। তো এই কোয়েশ্চেন্স গুলো তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের সামনের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা থার্ড সেমিস্টারের, আমি আশা করছি সেই থার্ড সেমিস্টারে তোমরা এই প্রত্যেকটি কোয়েশ্চেনই কিন্তু কমন পেয়ে যাবে এবং প্রত্যেকে খুব ভালো নাম্বার স্কোর করতে পারবে। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা খুব ভালো করে দেখো, এই কোয়েশ্চেন্স গুলো তোমরা ভালো করে বুঝে নাও, রেডি করে নাও। এইগুলোই কিন্তু তোমাদের সামনের পরীক্ষায় অবশ্যই 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 আসবে। এবারে দেখো, প্রথম কোয়েশ্চেন্স আমি বলছি। 1 নম্বরে দেখো, ভারতীয় অংশীদারি আইনটি কবে চালু হয়েছে? দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন, ভারতীয় অংশীদারি আইনটি কবে চালু হয়েছে? 4টে অপশন দেওয়া আছে, এর উত্তর হচ্ছে 1932। 1932-তে 1932 সালে ভারতীয় অংশীদারি আইনটি চালু হয়। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন অংশীদারি কারবারের ন্যূনতম সদস্য সংখ্যা কত? অংশীদারি কারবার করতে গেলে মিনিমাম 2জন লাগে, অর্থাৎ এ নম্বরটা হচ্ছে এর উত্তর, ন্যূনতম সদস্য সংখ্যা লাগবে 2জন। 3 নম্বর, কোন অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এটা একটা কথা বলি, এইটা নিয়ে একটা ডিসপিউট আছে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। ওখানে কোনো জায়গায় লেখা আছে 20 জন, কোনো জায়গায় লেখা আছে 50 জন, কোনো জায়গায় লেখা আছে 100 জন। সঠিক উত্তরটা কি? আমি বলি যে অংশীদারির আইন বাদ দিয়েও কোম্পানি যে আইন আছে 2013-এর কোম্পানি আইনে, সেখানেও বলা আছে যে সবচেয়ে লেটেস্ট যে নিয়মটা বলা আছে সেটা হলো যে একজন একটা অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা 100 জন হবে। 100 জনের বেশি কিন্তু অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা করা যাবে না। তাহলে এইটাকেই তোমরা উত্তর হিসাবে ধরে নেবে যে 20 জন বা 50 জন নয়, কোন অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু 100 জন। এর পরের প্রশ্ন হচ্ছে, একটি কারবারি প্রতিষ্ঠান কোন কোন অংশীদার হলেন? হ্যাঁ, কারবারি প্রতিষ্ঠানের অংশীদাররা কি না একজন তিনি প্রতিনিধি, না একজন মুখ্য ব্যক্তি, না একজন প্রতিনিধি ও মুখ্য ব্যক্তি, না একজন সহমালিক? এর উত্তর হচ্ছে তিনি একদিকে যেমন একজন রিপ্রেজেন্টেটিভ এবং আরেকদিকে একজন মুখ্য ব্যক্তি, প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি দুটোই। ঠিক আছে, তাহলে কোন অংশীদারি প্রতিষ্ঠানের কোন অংশীদার হলেন সেই অংশীদারি কারবারের একজন প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি। পরের প্রশ্ন হচ্ছে, যে অংশীদার পর্যাপ্ত পরিমাণ মূলধন দেন এবং ফার্মের কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন, তাকে কি ধরনের অংশীদার বলে? যিনি কারবারে ক্যাপিটালও দিয়েছেন এবং ফার্মের পরিচালনায় অংশগ্রহণ করেছেন, তাকে আমরা বলবো যে আমাদের এখানে সক্রিয় অংশীদার। তিনি সক্রিয়ভাবে উনি প্রতিষ্ঠানে রয়েছেন, ক্যাপিটালও দিয়েছেন এবং কারবার পরিচালনাও করছেন, উনি হচ্ছেন সক্রিয় অংশীদার। আহ, এর পরের প্রশ্ন হচ্ছে, যে অংশীদার মূলধন দেন না কিন্তু সমস্ত অংশীদারের পক্ষে কারবার পরিচালনা করেন, ওনাকে বলা হবে কার্যকর অংশীদার। ঠিক আছে, উনি মূলধন দেননি, কোনো ক্যাপিটাল ইনভেস্ট করেননি, কিন্তু কারবারের যে কাজগুলো সেগুলো উনি ঠিক মতন করেন, তাহলে উনি হচ্ছেন ওয়ার্কিং পার্টনার। ঠিক আছে, আর এখানে আগেরটা বললাম যে অংশীদার ক্যাপিটালও দিয়েছেন এবং ফার্মের পরিচালনায় অংশগ্রহণ করছেন, উনি হচ্ছেন অ্যাক্টিভ পার্টনার। ঠিক আছে, সক্রিয় অংশীদার। এরপরে বলতে, যে অংশীদার মূলধন দেন কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন না, তিনি ক্যাপিটাল দিয়েছেন কিন্তু কারবারের পরিচালনায় কোনো রকম অংশগ্রহণ করেন না, তাকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার। ঠিক আছে, তারপর হচ্ছে ভারতীয় অংশীদারির ক্ষেত্রে, ভারতীয় অংশীদারির ক্ষেত্রে সকল অংশীদারের দায় হচ্ছে অসীম, পার্টনারশিপের দায় হচ্ছে লিমিটেড। এটা খুব ইম্পর্টেন্ট, ভারতীয় অংশীদারির ক্ষেত্রে সকল অংশীদারদের দায় হচ্ছে অসীম। কেননা যদি পার্টনারশিপের লস হয়, তাহলে অংশীদারদের নিজের ঘরের পয়সা নিয়ে এসে সেই অংশীদারি কারবারে দিতে হবে। তাই অংশীদারি কারবারের দায় হচ্ছে অসীম।
পরের প্রশ্ন হচ্ছে যে অংশীদার মূলধন দেন না বা কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন না, অথচ যার নাম একজন অংশীদার হিসাবে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? এই ধরনের অংশীদারদের আমরা বলবো নামিক অংশীদার। জাস্ট খালি তার নামটা ইউজ করা হয়। না তিনি কারবারে কোনো ক্যাপিটাল দিয়েছেন, না তিনি কারবারে কোনো আ পরিচালনায় অংশগ্রহণ করেন না, কিন্তু তার নামটা কারবার ব্যবহার করে। এই ধরনের অংশীদারদের আমরা বলবো নামিক অংশীদার। এরপরে রয়েছে যখন অংশীদারদের মধ্যে তাদের অংশীদারির মেয়াদ সম্পর্কে কোনো চুক্তি থাকে না। কিছু, কিছু পার্টনারশিপ আছে তার কোনো নির্দিষ্ট সময় বলা নেই। ঠিক আছে? আবার কিছু, কিছু পার্টনারশিপ থাকে তাদের নির্দিষ্ট সময় বলা থাকে। তা বলছে যে পার্টনারশিপের নির্দিষ্ট সময় বলা থাকে না, সেইটাকে আমরা কি বলবো? সেই ধরনের আমরা পার্টনারশিপকে বলবো ইচ্ছাধীন অংশীদার। যার কোনো নির্দিষ্ট বন্ধ হয়ে যাওয়ার সময় নেই। ফার্মটা যতদিন খুশি চলতে পারে। কিন্তু ফার্মটা বন্ধ হতে পারে যদি মালিকরা ইচ্ছা করে। অংশীদাররা যদি ইচ্ছে করে তাহলেই বন্ধ হতে পারে। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো নির্দিষ্ট কাজের পর বন্ধ হয়ে যাবে এমন কোনো শর্ত থাকে না। সেই ধরনের অংশীদারকে আমরা বলি, অংশীদারি কারবারকে বলি ইচ্ছাধীন অংশীদার। পরের প্রশ্ন হচ্ছে যখন কোনো অংশীদারি একটি নির্দিষ্ট সময়কালের জন্য গঠিত হয়। একটা নির্দিষ্ট সময়কালের জন্য যদি কোনো অংশীদারি প্রতিষ্ঠান গঠিত হয় তখন তাকে বলা হয় বিশেষ অংশীদারি। এই অংশীদারি কারবারে কি হয়? না একটা নির্দিষ্ট সময়কাল থাকে। ৩ মাস কি ৬ মাস কি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে এই অংশীদারি কারবার গড়ে ওঠে এবং সেই নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হয়ে গেলে সেই কারবারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এটাকে বিশেষ অংশীদার বলা হয়। সীমিত নয়, ইচ্ছাধীন নয়, অনিবন্ধিত নয়। এবার পরের প্রশ্ন হচ্ছে অংশীদারি গঠনের মূল ভিত্তি কি? অংশীদারি গঠনের মূল ভিত্তি হলো চুক্তি, কন্ট্রাক্ট। পার্টনারদের মধ্যে চুক্তির মাধ্যমেই অংশীদারি কারবার গড়ে ওঠে। পরের প্রশ্ন হচ্ছে এলএলপি কথার মানে কি? এলএলপি মানে হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। সম্পূর্ণ কথা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। অর্থাৎ যে পার্টনারশিপে একজনের দায় অসীম আর বাকি পার্টনারদের দায় কিন্তু সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন অংশীদারির ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক? হ্যাঁ, আমরা এমনিতে জানি যে অংশীদারি কারবারে কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক নয়, ইচ্ছাধীন। কিন্তু সীমিত দায়যুক্ত অংশীদারি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন কম্পালসারি। রেজিস্ট্রেশন করতেই হবে। পরের প্রশ্ন ফার্মের সঙ্গে যে অংশীদারের নাম জড়িত থাকা জনসাধারণের কাছে অজানা থাকে। ধরো এমন একটা পার্টনার যার নাম আমাদের পার্টনারশিপের সাথে জড়িত বা সে পার্টনার কিন্তু তার নাম কোথাও উল্লেখ থাকছে না। পার্টনারশিপের কোনো ডকুমেন্টসে তার নাম উল্লেখ থাকছে না। গোপন রাখা হচ্ছে কিন্তু তিনি হচ্ছেন আমাদের ফার্মের অবশ্যই একজন পার্টনার। তাকে কি ধরনের পার্টনার বলা হয়? তাকে বলা হয় গুপ্ত অংশীদার, সিক্রেট পার্টনার। এরপরে বলছে নিচের কোন অংশীদারির একটি সুবিধা নয়? নিচের কোনটি অংশীদারির সুবিধা নয়? এর মধ্যে কোনটা অংশীদারির সুবিধে নয়? দেখো অংশীদারির সুবিধে সহজ গঠন, অংশীদারির সুবিধে গোপনীয়তা, আর্থিক সম্পদ। যেটা সুবিধা নয় সেটা হচ্ছে আর্থিক পৃথক আইনগত সত্তা। অংশীদারি কারবারের কোনো পৃথক আইনগত সত্তা থাকে না। তাই অংশীদারি কারবারে যদি কোনো লস হয় সেই লসের টাকা কিন্তু তার পার্টনারদের ঘরের থেকে নিয়ে আসতে হয়। এটাই অংশীদারি কারবারের একটা বড় অসুবিধা অর্থাৎ সুবিধা নয়। এর পরের প্রশ্ন হচ্ছে অংশীদারি কারবারের নিবন্ধন হলো নরমাল অংশীদারি কারবারের নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক, মানে ইচ্ছে করলে পার্টনাররা রেজিস্ট্রেশন করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে? তাই নরমাল অংশীদারি কারবারের নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। পরের প্রশ্ন হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাবটা কি ধরনের হিসাব খাত? একটা ব্যক্তিক, পার্সোনাল, না রিয়েল, না মূল্যায়ন, না নামিক? এটা হচ্ছে একটা নামিক হিসাব খাত। লাভ ক্ষতি বন্টনের হিসাব হচ্ছে নামিক হিসাব খাত, না সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, না ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত। এটা হচ্ছে একটা নামিক হিসাব খাত। এরপরে হচ্ছে কোনো চুক্তি না থাকলে, পার্টনারদের মধ্যে যদি কোনো পার্টনারশিপ ডিড না থাকে তাহলে ঋণের উপর পার্টনাররা যদি ফার্মকে সুদ দেয়, পার্টনাররা যদি ফার্মকে ঋণ দেয় তাহলে ঋণের উপর কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে? সি নম্বরটা উত্তর, বার্ষিক 6% হারে সুদ পাওয়া যায়। পার্টনারশিপ ডিড যদি পার্টনারদের মধ্যে না থাকে এবং পার্টনাররা যদি ফার্মকে লোন দিয়ে থাকে তাহলে সেই লোনের উপর পার্টনাররা বার্ষিক 6% হারে সুদ পেতে বাধ্য থাকবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে কোনো চুক্তি না থাকলে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত কি হবে? সাধারণত অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন করা হয় তাদের পার্টনারশিপ ডিডে যেরকম লাভ ক্ষতি বন্টনের অনুপাত বলা থাকে সেই অনুযায়ী। কিন্তু যে ক্ষেত্রে যদি পার্টনারশিপ ডিড বা পার্টনারদের মধ্যে কোনো চুক্তি না থাকে সেক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন কিভাবে ভাগ করা হবে? না সমান ভাগে। যদি দুজন থাকে হাফ হাফ হবে, তিনজন থাকলে 1/3 1/3 1/3 করে ভাঙা হবে, চারজন থাকলে 1/4 1/4 1/4 1/4 এইভাবে ভাঙা হবে সমানভাবে। পরের প্রশ্ন হচ্ছে অংশীদারদের চলতি হিসাব খাত খোলা হয় কখন? ঠিক আছে? অংশীদারদের চলতি হিসাব খাত কখন খোলা হয়? দেখো চলতি হিসাব খাত আর স্থির হিসাব খাত, ফিক্সড ক্যাপিটাল আর কারেন্ট ক্যাপিটাল দুটো খোলা হয় একসাথে যখন কিনা স্থির মূলধন পদ্ধতিতে হিসাব রাখা হয়। অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল মেথডে যখন আমরা হিসাব রাখি তখন এই স্থির মূলধন, তখন এই চলতি হিসাব খাত আর স্থির হিসাব খাত অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল কারেন্ট ক্যাপিটাল দুটোই খুলতে হয়। পরের প্রশ্ন হচ্ছে কোনো অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনের উপর সুদ সেটা মুনাফার ছাট না মুনাফার বন্টন না একটি আয় না একটি দায়? একটা কথা বলি, মুনাফার ছাট আর মুনাফার বন্টন নিয়ে তোমাদের একটু সমস্যা রয়েছে। ভালো করে জেনে রাখো, মুনাফার ছাট মানে হচ্ছে যেগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখবো লাভ ক্ষতি হিসাবে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা যেগুলো লিখি ফাইনাল অ্যাকাউন্টস করার সময় সেগুলোকে বলা হয় মুনাফার ছাট।
আর যেগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে লিখি সেগুলোকে বলা হয় মুনাফার বন্টন। এখন প্রশ্ন হলো, এই অংশীদারি প্রতিষ্ঠানের কোনো অংশীদারি প্রতিষ্ঠানের মূলধনের উপরে যে সুদ দেওয়া হয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটা আমরা কোথায় চার্জ করি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। তাহলে এটা হলো গিয়ে মুনাফার বন্টন। বোঝা গেল? এর পরের প্রশ্ন হচ্ছে লাভ ক্ষতি বন্টনের হিসাব খাত, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিসের অংশ? এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট, চূড়ান্ত হিসাবের একটি অংশ। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস এর একটা স্টেপ বা একটা অংশ। পরের প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের মূলধনের উপর সুদটা কি? দেখো, প্রতিষ্ঠানের দিক থেকে অংশীদাররা যে ক্যাপিটাল দিয়েছে তার উপর যে ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা একটা প্রতিষ্ঠানের দিক থেকে খরচ। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খরচ। বোঝা গেল? আবার পরের প্রশ্ন বলছে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের উত্তোলনের উপর সুদটা কি? হ্যাঁ, পার্টনাররা যে টাকা ড্র করে তার জন্য পার্টনাররা ফার্মকে ইন্টারেস্ট দেয় এবং ফার্ম সেই ইন্টারেস্ট পায়। তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে পার্টনাররা যে ড্র করেছে ড্রয়িংস এর উপর যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কিন্তু আয়। ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, তবে মোট উত্তোলনের উপর সুদ গণনা হবে কত মাসের? এটা খুব ইম্পর্টেন্ট। এখানে 4-5টা এরকম রুলস আছে। যদি কোনো একজন পার্টনার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসেরই প্রথম দিনে তোলে, ঠিক আছে, প্রত্যেক মাসের শুরুতে তোলে। ধরো বললাম কোনো পার্টনার 500 টাকা ড্র করছে প্রত্যেক মাসের প্রথম দিনে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে, মার্চের 1 তারিখে, এইভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রত্যেক মাসের 1 তারিখে 500 টাকা করে ড্র করেছে। তাহলে তার ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কি করে হিসাব করব? প্রথমত টোটাল ড্রয়িংসটা আমরা বার করে নেব। 500 টাকা করে প্রত্যেক মাসে তুলেছে, তাহলে 500 ইন্টু 12 করে টোটাল ড্রয়িংস হচ্ছে 6000 টাকা। এই 6000 টাকার উপর ইন্টারেস্ট, যে ড্রয়িংসের যে ইন্টারেস্ট রেট আছে, সাপোজ ধরলাম 10%, তো 6000 এর 10% করব। 6000 এর 10% করার পরে তারপরে তার উপর 6.5/12 করব, অর্থাৎ 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করব। টোটাল ড্রয়িংস এর উপরে 6.5 মাসের ইন্টারেস্ট যদি আমরা চার্জ করি, তাহলেই কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট চার্জ করা হয়ে যাবে। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে যদি কোনো পার্টনার প্রত্যেক মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকাই ড্র করে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকাই তুলতে হবে, আর প্রত্যেক মাসের প্রথম দিনেই তুলতে হবে। 500 টাকা করে তুলছে মানে প্রত্যেক মাসে 500 টাকাই তুলতে হবে। কোনো মাসে 500, কোনো মাসে 1000, কোনো মাসে 2000, এরকম তুললে এই নিয়ম কিন্তু কাজ করবে না। আর প্রত্যেক মাসের 1 তারিখেই তুলতে হবে, কোনো মাসের 2 তারিখে, কোনো মাসের 5 তারিখে, কোনো মাসের 10 তারিখে, কোনো মাসের 15 তারিখে, এইভাবে তুললেও কিন্তু এটা কাজ করবে না। যদি প্রত্যেক মাসের প্রথম দিনেই তোলে এবং নির্দিষ্ট পরিমাণ টাকাই তোলে, তাহলে টোটাল ড্রয়িংস এর উপর 6.5 মাসের ইন্টারেস্ট চার্জ করলে কিন্তু আমাদের টোটাল ইন্টারেস্ট চার্জ করা হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যদি কোনো অংশীদার প্রত্যেক মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করবে, তবে সেই উত্তোলনের উপর সুদ গণনা করা হবে কত মাসের জন্য? এটা আগের মতনই, কিন্তু আগেরটা বলেছিলাম যে প্রত্যেক মাসের প্রথম দিনে তুলবে, এটা হচ্ছে প্রত্যেক মাসের শেষ দিনে তুলবে। যেমন ধরো কেউ যদি 500 টাকা করে ড্র করছে প্রত্যেক মাসের শেষ দিনে, অর্থাৎ জানুয়ারির 31 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখে, মার্চের 31 তারিখে, এপ্রিলের 30 তারিখে, এইভাবে। তাহলে টোটাল যে সে ড্রয়িংস করলো 500 ইন্টু 12 করে 6000, 6000 এর উপর রেট অফ ইন্টারেস্ট চার্জ করবো ইন্টু 5.5 মাসের ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ যদি রেট অফ ইন্টারেস্ট 10% হয়, তাহলে তার ক্যালকুলেশন হবে 6000 ইন্টু 10% ইন্টু 5.5/12। ঠিক আছে, 5.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে যদি কোনো অংশীদার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে প্রত্যেক কোয়ার্টারের প্রথম দিনে, তবে সেই উত্তোলনের উপর সুদ গণনা করা হবে। প্রত্যেক কোয়ার্টারের প্রথম দিনে বলেছে। কোয়ার্টারের প্রথম দিন মানে কোয়ার্টার মানে হচ্ছে বছরটাকে 4টে ভাগে ভাগ করবো আমরা। 4টে ভাগে ভাগ করলে 3 মাস করে করে এক একটা কোয়ার্টার হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা কোয়ার্টার, এপ্রিল, মে, জুন একটা কোয়ার্টার, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর একটা কোয়ার্টার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটা কোয়ার্টার। তো এরকম 4টে কোয়ার্টারের প্রথম দিনে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিনে, এপ্রিলের প্রথম দিনে, তারপরে জুনের প্রথম দিনে, আর অক্টোবরের প্রথম দিনে তুলেছে। তো এইরকম ভাবে যদি কোনো পার্টনার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক কোয়ার্টারের প্রথম দিনে তোলে, তাহলে টোটাল যেটা ড্র হলো, ধরো 500 করে 4 বার তুলেছে 4টে কোয়ার্টারে প্রথম দিনে, তাহলে টোটাল ড্র করেছে তোমার 500 ইন্টু 500 করে 4টে কোয়ার্টারে 2000 টাকা। তাহলে 2000 টাকার উপর রেট অফ ইন্টারেস্ট ধরো 10%, তো 2000 এর 10% ইন্টু কি করতে হবে? 7.5 মান্থস করতে হবে। 7.5/12 প্রত্যেক কোয়ার্টারের প্রথম দিনে ড্র করলে 7.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে। ঠিক আছে? আর একই ব্যাপার যদি কোনো অংশীদার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে প্রত্যেক কোয়ার্টারের শেষ দিনে, তবে উত্তোলনের উপর সুদ গণনা করা হবে। এটা হবে গিয়ে 4.5 মান্থসের। টোটাল ড্রয়িংস এর উপরে 4.5 মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে। অনেক পার্টনার আছে প্রত্যেক কোয়ার্টারের শেষ দিনে তুললো, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো মার্চের 31 তারিখে তুললো, এপ্রিল, মে, জুন, জুনের 30 তারিখে তুললো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 30 তারিখে তুললো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের 31 তারিখে তুললো। এইভাবে কোনো পার্টনার যদি প্রত্যেক কোয়ার্টারের শেষ দিনে একটা ফিক্সড অ্যামাউন্ট ড্র করে, তাহলে টোটাল যে টাকাটা ড্র করলো, ধরো 500 করে 4 বার ড্র করলো, তাহলে 2000 টাকা। রেট অফ ইন্টারেস্ট ধরো 10%, তাহলে 2000 এর 10% করবে ইন্টু 4.5/12, 4.5 মাসের ইন্টারেস্ট চার্জ করবে। এই ইন্টারেস্টটা চার্জ করে যেটা আসবে অ্যামাউন্ট, সেটাই হচ্ছে গিয়ে ওর টোটাল ইন্টারেস্ট হয়ে যাবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। বোঝা গেল? এর পরের প্রশ্ন হচ্ছে যে অংশীদারদের দৃষ্টিকোণ থেকে তাদের মূলধনের উপর সুদটাকে কি বলা হবে? দেখো, অংশীদারদের দৃষ্টিকোণ থেকে মূলধনের উপর সুদ হলো একটি আয়।
কেননা অংশীদাররা বিজনেসে টাকা ইনভেস্ট করেছে, যেটাকে আমরা ক্যাপিটাল বলি, এবং তার জন্য তারা সুদ পাচ্ছে। যেমন আমরা কোথাও ফিক্সড ডিপোজিট করলে বা কোথাও কোনো টাকা ইনভেস্ট করলে তার এগেইনস্টে আমরা যেমন ইন্টারেস্ট পাই। তো এখানেও অংশীদাররা তাদের বিজনেসে টাকা ইনভেস্ট করেছে এবং তার এগেইনস্টে ইন্টারেস্ট পাচ্ছে, এটাও তাদের কিন্তু আয়। অংশীদারদের দৃষ্টিকোণ থেকে কিন্তু মূলধনের উপর সুদ হচ্ছে আয়। কিন্তু বিজনেসের দৃষ্টি থেকে যদি দেখি, অংশীদারের প্রতিষ্ঠানের দিক থেকে দেখি, দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সেটা কিন্তু হচ্ছে খরচ। বোঝা গেল? আবার বলেছে আরেকটা প্রশ্ন যে অংশীদারদের দৃষ্টিকোণ থেকে তাদের উত্তোলনের উপর সুদ হলো, পার্টনাররা যে টাকা ড্র করে সেটা হলো গিয়ে একটি খরচ অংশীদারদের দৃষ্টিকোণ থেকে। কারণ অংশীদাররা যে টাকা ড্র করেছে, অর্থাৎ যে টাকা বিজনেস থেকে ধার নিয়েছে, তার জন্য তাদের একটা ইন্টারেস্ট বিজনেসকে দিতে হচ্ছে। এই দিতে হচ্ছে মানে এটা হচ্ছে খরচ। অংশীদারদের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা খরচ, কিন্তু বিজনেস এটা অংশীদারদের থেকে পাচ্ছে। অংশীদারি প্রতিষ্ঠানের দিক থেকে কিন্তু সেটা হচ্ছে ইনকাম বা আয়। বোঝা গেল? এর পরের প্রশ্ন হচ্ছে অংশীদারদের চলতি হিসাব খাতের যে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা, অংশীদারদের চলতি হিসাব খাতের যে সর্বদা ডেবিট হয় না সর্বদা ক্রেডিট হয়? এখন প্রশ্ন হলো কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু সব পরীক্ষায় তোমাদের আসবে, তোমরা খুব ভালো করে এই কোয়েশ্চেন্স গুলো প্রিপেয়ার হয়ে যাবে। অংশীদারি, পরের প্রশ্ন হচ্ছে অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদারগণ কি পেতে পারেন? মানে যদি কোনো পার্টনারশিপ ফার্মে পার্টনারদের মধ্যে কোনো রকম পার্টনারশিপ ডিড না থাকে, তাহলে পার্টনাররা কি পেতে পারবে? বেতন পেতে পারবে, মানে স্যালারি পেতে পারবে পার্টনার ফার্ম থেকে কমিশন পেতে পারবে না, শুধু পেতে পারবে ঋণের উপর সুদ পেতে পারবে বার্ষিক 6% হারে। ঠিক আছে? বার্ষিক 6% হারে ঋণের ওপর সুদ পেতে পারবে যদি পার্টনারদের মধ্যে কোনো পার্টনারশিপ ডিড না থাকে। পরের প্রশ্ন হচ্ছে উত্তোলন হিসাবের জের, মানে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স, উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কি ডেবিট হয় না ক্রেডিট হয় না শূন্য হয় না কোনোটিই নয়? এর উত্তর হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু সর্বদাই ডেবিট হবে। পরের প্রশ্ন হচ্ছে স্থির মূলধন পদ্ধতিতে, ফিক্সড ক্যাপিটাল পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হয়? আমরা জানি যে আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডে যখন হিসাব মেনটেন করি তখন আমরা দুটো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি, একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্টনার্স ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন বলছে যদি আমরা ফিক্সড ক্যাপিটাল মেথডে মেনটেন করি তাহলে অংশীদারদের যে প্রফিটের অংশ, শেয়ার অফ প্রফিট, সেটা আমরা কোথায় ট্রান্সফার করি? সেটা আমরা ট্রান্সফার করব অংশীদারদের চলতি হিসাব খাতে, মূলধন হিসাব খাতে নয়, উত্তোলনেও নয়। অংশীদারদের চলতি হিসাব খাতে আমরা ক্রেডিট করব অংশীদারদের মুনাফার অংশটা কারেন্ট অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করব। পরের প্রশ্ন হচ্ছে নিচের বিষয়গুলির মধ্যে কোনটি লাভ ক্ষতি বন্টনের হিসাবে লিপিবদ্ধ করা হয় না? এর মধ্যে কোন আইটেমটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে নিই না? এর উত্তর হচ্ছে অংশীদারদের ভাড়া। অংশীদাররা অনেক সময় তাদের কোনো গোডাউন, নিজস্ব গোডাউন বা নিজস্ব কোনো ঘর যদি বিজনেসে ইউজ করতে দেয়, তাহলে সে তার এগেইনস্টে পার্টনারশিপ থেকে রেন্ট পেতে পারে। সেই রেন্টটা কিন্তু মুনাফার ছাঁট বলতে পারো। আমি বলেছিলাম একটু আগে যে মুনাফার ছাঁট যদি হয় তাহলে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কিন্তু নয়। তাহলে এখন এখানে বলেছে অংশীদাররা যদি কোন জিনিসটা এর মধ্যে অংশীদারদের লাভ ক্ষতি বন্টনের হিসাবে লিপিবদ্ধ করা যায় না, সেটা হচ্ছে অংশীদারদের ভাড়া। এই অংশীদারদের ভাড়াটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে নয়, তার কারণ এটা হচ্ছে মুনাফার ছাঁট। পরের প্রশ্ন এরকমই আছে, নিচের বিষয়গুলির মধ্যে কোনটি লাভ ক্ষতি বন্টনের হিসাবে লিপিবদ্ধ করা হয় না? আরেকটা জিনিস তোমরা মনে রাখো যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে রেকর্ড করা হয় না, সেটা হচ্ছে অংশীদারদের ঋণের উপর সুদ। কোনো পার্টনাররা যদি ফার্মকে লোন দিয়ে থাকে, সেই লোনের এগেনস্টে ফার্মকে যে ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্টটাও কিন্তু ফার্মের মুনাফার উপর ছাট বলা যেতে পারে, বন্টন নয়। তাই অংশীদারদের ঋণের উপর সুদটা কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে নয়। এই নিয়মটা কিন্তু নতুন এসছে, অনেকেই এখনো এই নিয়মটা সম্পর্কে জেনে উঠতে পারেনি। যারা জেনে ওঠেনি তারা জেনে রাখো যে অংশীদারদের ঋণের উপর সুদ, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, এখন কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে চার্জ হয় না। আগে চার্জ হতো পুরোনো নিয়মে, কিন্তু বর্তমান নিয়মে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়। তাই জন্য কোনো অঙ্কে যদি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন থাকে, তাহলে সেই লোনের ইন্টারেস্টটা আমরা নেট প্রফিট থেকে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার সময় আমরা যে নেট প্রফিট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে বসাই, সেখান থেকে আমরা ওই লোনের ইন্টারেস্টটা বাদ দিয়ে বাকিটা নেট প্রফিট আউটারে লিখি। এটা কিন্তু খেয়াল রাখবে। পরের প্রশ্ন হচ্ছে অংশীদারদের মূলধনের উপর সুদ ডেবিট করা হয়। হ্যাঁ, অংশীদারদের মূলধনের উপর সুদ মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা আমরা লাভ ক্ষতি বন্টনের হিসাবে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে চার্জ করি। আচ্ছা, এরপরে আমরা কতগুলো এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করেছি, খুব এমসিকিউ বলবো না, সরি, টেবিল 1 টেবিল 2। তো এই টেবিল মেলানোটাও তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং অনেকগুলোই আসবে। তো এখানে টেবিল 1 এর সাথে টেবিল 2 কিভাবে মেলাবো দেখো। অতিরিক্ত বিনিয়োজিত মূলধন অর্থাৎ পার্টনাররা যে ফার্দার বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করলো, সেটা আমরা কোথায় লিখবো? সেটা আমরা অংশীদারদের মূলধন হিসাবে লিখবো, একের সাথে সি। বোঝা গেল? নিট মুনাফার জের মানে নেট প্রফিট, নিট মুনাফা মানে নেট প্রফিট, নেট প্রফিট আমরা কোথায় পাঠাই?
নেট প্রফিট আমরা লাভ ক্ষতি বন্টনের হিসাবে অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, তাই না? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিট বেরোয় সেটা আমরা পরবর্তী স্টেপ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করি। এরপর হচ্ছে মুনাফার ভাগ। মুনাফার ভাগ মানে শেয়ার অফ প্রফিট, সেটা আমরা কি করি? অংশীদারদের চলতি হিসাব খাতে ট্রান্সফার করে দিই। আর অংশীদারকে যে ভাড়া প্রদান করি সেটা আমরা আগেই বললাম, যেটা আমরা লাভ ক্ষতি হিসাবে রেকর্ড করি। তাহলে আমাদের যে অপশন পাচ্ছি যেটা সঠিক সেটা হচ্ছে 1 এর সি 2 এর এ। মনে হচ্ছে সি নম্বরটা উত্তর। দেখো 1 এর সঙ্গে সি মিলছে, 2 এর সাথে এ মিলছে, 3 এর সাথে ডি মিলছে, আর 4 এর সাথে বি মিলছে। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি। পরেরটাই দেখো, বলছে অংশীদারদের বেতন। অংশীদারের বেতন এটা হচ্ছে গিয়ে, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে বসে অর্থাৎ লাভ ক্ষতি বন্টনের হিসাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে মুনাফার বন্টন, ছাট নয়। 1 এর বি। অংশীদারদের ভাড়া, অংশীদাররা কোনো ঘর ভাড়া দিয়েছে ফার্মকে, তার জন্য ফার্ম থেকে ভাড়া পাচ্ছে। এই অংশীদারদের ভাড়া, এটা আমি আগেই বলেছি, এটা মুনাফার ছাট। এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়, এটা মুনাফার ছাট। উত্তোলনের উপর সুদ, উত্তোলনের উপর সুদ মানে পার্টনাররা যে টাকা ড্র করেছে তার উপর যদি সুদ দেয়, এটা কিন্তু ফার্মের আয় হয়, এটা ফার্মের আয়। আর অংশীদারদের চলতি হিসাব খাত খোলা হয় স্থির মূলধন পদ্ধতিতে। তাহলে আমরা যে অপশনটা পাচ্ছি, 1 এর সাথে বি যাচ্ছে, 1 এর বি। অপশন ডি হচ্ছে 1 এর সাথে বি যাচ্ছে, 2 এর সাথে এ যাচ্ছে, 3 এর সাথে সি যাচ্ছে, আর 4 এর সঙ্গে ডি হচ্ছে। বোঝা গেছে? পরেরটা দেখো, পরেরটা বলেছে অংশীদারের ঋণের উপর সুদ। অংশীদারের ঋণের উপরে সুদ, এটাকে যেটা ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, এটা আমরা কিন্তু এটা আমরা অংশীদারদের ঋণের উপর সুদ। আচ্ছা দাঁড়াও, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা লাস্ট থেকে আসি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যেটা মানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, সেখানে কোনো চলতি হিসাব খাত থাকে না। তাহলে সেখানে কোনো চলতি হিসাব খাত থাকে না। তাহলে আমাদের 4 এর সঙ্গে বি হচ্ছে। আচ্ছা, অংশীদারদের বেতন প্রদান। অংশীদারদের যে আমরা বেতন প্রদান করি সেটা লাভ ক্ষতি বন্টনের হিসাবে মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা লিখি। অংশীদারদের উত্তোলনের উপর যে সুদ, ঠিক আছে, অংশীদারদের উত্তোলনের উপর সুদ, যেটাকে ইন্টারেস্ট অন ড্রয়িংস বলি, সেটা আমরা লাভ ক্ষতি বন্টন হিসাবে ক্রেডিট দিকে লিখি। হ্যাঁ, আর একটা অংশীদারদের ঋণের উপর সুদ, এটা হচ্ছে গিয়ে মুনাফার ছাট। এটা মুনাফার বন্টন নয়, মুনাফার ছাট, কারণ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখি। অংশীদারদের ঋণের উপর সুদ মানে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন হচ্ছে 1 এর ডি, এটা এ নম্বর অপশন সম্ভবত হচ্ছে। দেখো 1 এর সাথে ডি যাচ্ছে, 2 এর সাথে সি যাচ্ছে, 3 এর সাথে এ যাচ্ছে, আর 4 এর সাথে বি যাচ্ছে। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অপশন। এরপরে আরেকটা ম্যাচিং আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা বলেছে এখানে অপশনে ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড কারেন্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল নট বি অ্যালাউড ইন কেস অফ লস, এইভাবে বলা আছে। আচ্ছা, প্রথমে বলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি চার্জ ইররেসপেক্টিভ অফ প্রফিট অর লস। প্রফিট লস যাই হোক, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু আমাদের চার্জ করতেই হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অপশন বি তে বলছে উইল বি চার্জ, অবশ্যই চার্জ করতে হবে ইররেসপেক্টিভ অফ প্রফিট অর লস। প্রফিট অর লস যাই হোক, ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করতেই হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে বলছে উইল নট বি অ্যালাউড ইন কেস অফ লস। যদি কোনো লস হয় বিজনেসে, তাহলে কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না। ফিক্সড ক্যাপিটাল মেথড বলছে, ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুটোই খুলি, তো 3 এর সঙ্গে এ হচ্ছে। আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আমরা অনলি ওয়ান ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 এর সঙ্গে বি যাচ্ছে, এটা মনে হচ্ছে ডি নম্বর অপশনটা উত্তর। 1 এর সাথে দেখো বি যাচ্ছে, 2 এর সাথে ডি যাচ্ছে, 2 এর সাথে এ বলছে, 2 এর সাথে ইন্টারেস্ট অন ড্রয়িং না, 2 এর সাথে তো এ হচ্ছে না। 1 এর সাথে বি, 2 এর সাথে ডি, 1 বি 2 ডি। এটা একটু অপশনটা ভুল দেওয়া হয়েছে কোনো কারণে। তো আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে যাচ্ছে বি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল নট বি চার্জ, উইল বি চার্জ ইররেসপেক্টিভ অফ প্রফিট অর লস। হ্যাঁ, 1 এর সাথে বি হচ্ছে, প্রফিট লস যাই হোক, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের চার্জ করতে হয়। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 এর সাথে ডি হচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল নট বি অ্যালাউড ইন কেস অফ লস। যদি লস হয়ে যায় তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না। তারপর হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টই খুলি 3 এর সাথে এ। আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আমরা শুধুমাত্র একটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলি। এই অপশনটা এখানে দেখতে পাচ্ছি না, একটু কোনো কারণে ভুল প্রিন্টিং আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হবে অ্যাকচুয়াল অপশন।
নেক্সট হচ্ছে যে অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে বলছে যদি পার্টনারদের মধ্যে কোনো পার্টনারশিপ ডিড না থাকে তাহলে কি হয়? পার্টনারশিপ ডিড না থাকলে অংশীদারিরা মূলধনের উপর সুদ প্রযোজ্য নয়। অংশীদাররা ক্যাপিটালের উপর কোনো রকম ইন্টারেস্ট পায় না। অংশীদাররা যদি কোনো ঋণ দেয় মানে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন তাহলে বার্ষিক 6% হারে তাহলে সুদ পাবে। 2 এর সাথে সি হচ্ছে, 1 এর সাথে ডি হচ্ছে। অংশীদারি আইন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1932 তে। 3 এর সাথে বি হচ্ছে। আর অংশীদারগণের লাভ ক্ষতি বন্টনের অনুপাত যদি পার্টনারশিপ ডিড না থাকে তাহলে এটা সমহারে ডিস্ট্রিবিউট হয় মানে 4 এর এ হচ্ছে। তাহলে 1 এর সাথে ডি কোন অপশনে আছে? বি অপশনে আছে। 1 এর সাথে হচ্ছে ডি, 2 এর সাথে হচ্ছে সি, 3 এর সাথে হচ্ছে বি আর 4 এর সাথে হচ্ছে এ। ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পার্টনাররা যদি বিভিন্ন সময় টাকা তোলে ড্র করে তাহলে কোন কিভাবে টাকা তুললে কত মাসের ইন্টারেস্ট চার্জ হয়? এটাও একটা খুব ভালো কোয়েশ্চেন। প্রতি মাসের শুরুতে সমপরিমাণ উত্তোলনের সুদ নির্ণয় করা নির্ণয় ধার্য হয়। প্রত্যেক মাসের শুরুতে যদি কোনো পার্টনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলে তাহলে আমরা 6.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করি। প্রত্যেক মাসের শেষে যদি সমপরিমাণ উত্তোলন করে তাহলে আমরা 5.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করি। প্রত্যেক 3 মাস অন্তর ত্রৈমাসিক মানে কোয়ার্টারলি প্রত্যেক কোয়ার্টারের শুরুতে যদি সমপরিমাণ টাকা উত্তোলন করে তাহলে আমরা 7.5 মান্থসের ইন্টারেস্ট চার্জ করি। আর প্রত্যেক কোয়ার্টারের শেষে যদি সমপরিমাণ টাকা তোলে তাহলে আমরা 4.5 মান্থস ইন্টারেস্ট চার্জ করি। তাহলে 1 এর সাথে হচ্ছে ডি, 2 এর সাথে হচ্ছে সি, 1 এর সাথে হচ্ছে ডি, অপশন এ মনে হচ্ছে 1 এর সাথে ডি, 2 এর সাথে সি, 3 এর সাথে বি আর 4 এর সাথে এ। ঠিক আছে? এরপরে আরেকটা আছে যে অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন। অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন ঐচ্ছিক। তারপরে 1 এর সাথে ডি। অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। অংশীদারি গঠনের ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি চুক্তিপত্র অবশ্যই কি হতে হবে? লিখিত হতে হবে। অংশীদারদের দায় হচ্ছে অসীম। তাহলে এখানে যে অপশন আসছে 1 এর সাথে হচ্ছে ডি, 2 এর সাথে হচ্ছে বি, 3 এর সাথে হচ্ছে সি আর 4 এর সাথে হচ্ছে এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে তোমাদের এখানে কতগুলো বাক্য দেওয়া আছে যে নিচের বিষয়গুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। এইগুলো পরপর দেওয়া আছে, কোনটার পর কোনটা আমরা বার করি যখন আমরা ফাইনাল অ্যাকাউন্টস করি সেটা একটা স্টেপ দেওয়া আছে। যেমন প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা কিন্তু মোট মুনাফা অর্থাৎ গ্রস প্রফিট বার করি। এটা হচ্ছে 1 নম্বর। মোট মুনাফার আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করে বার করি। তারপরে আমরা কি করি? নিট মুনাফা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পাই। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে আমরা কি করি? বন্টনযোগ্য মুনাফা অর্থাৎ এই যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট পেলাম। এটা 3 নম্বরে, এটাই হচ্ছে 1 নম্বর। তারপরে হচ্ছে নেট প্রফিট পেলাম। এটা হচ্ছে 2 নম্বর। নিট মুনাফা নির্ণয় করলাম। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়ে আমরা কি করি? বন্টনযোগ্য মুনাফা পাই। এটা হচ্ছে 3 নম্বর। আর লাস্টে আমরা এইগুলো নিয়ে ফাইনাল অ্যাকাউন্টস বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর্থিক বিবরণী প্রস্তুত করি অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করি। এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সিকোয়েন্স অনুযায়ী 3টা হচ্ছে 1 নম্বরে, 3 এর পরে হচ্ছে গিয়ে 3 হচ্ছে 1 নম্বরে, তারপরে হচ্ছে 4 হচ্ছে 2 নম্বরে, তারপরে 1 হচ্ছে 3 নম্বরে আর 2 হচ্ছে 4 নম্বরে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। পরপর সিকোয়েন্স অনুযায়ী অপশন বিটা হচ্ছে রাইট অপশন। এরপরে একটা প্রশ্ন আছে, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা বিচার করো। এখানে কতগুলো বাক্য দিয়েছে, দিয়ে কোনটা এর মধ্যে ট্রু আর কোনটা এর মধ্যে ফলস সেটা আমাদের বলতে বলছে। যেমন একটি অংশীদারি প্রতিষ্ঠান ন্যূনতম 2 জন সদস্য নিয়ে শুরু করা যায়। ইয়েস, এটা কারেক্ট লেখা আছে যে অংশীদারি কারবারে 2 জন নিয়ে অংশীদারি কারবার চালু করা যায়। এটাকে আমরা ট্রু লিখলাম। তারপরে বলছে অংশীদারি চুক্তিপত্র লিখিত হওয়া আবশ্যক। এইটা ব্যাপার হচ্ছে যে অংশীদারি চুক্তিপত্র লিখিত হলে ভালো, কিন্তু যদিও এটা একদম ফিক্সড কোনো ব্যাপার নেই, তো এটা আমরা বলছি ট্রু। অংশীদারি চুক্তিপত্র লিখিত হওয়া আবশ্যক। পরেরটা বলছে অংশীদারি গঠনের ভিত্তি হলো চুক্তি। এটা তো একদমই ট্রু, একবারই সত্যি। আর অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন বাধ্যতামূলক, এটা ফলস। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ফলস। তাহলে এইটা তোমাদের বলবো যে এই যে অংশীদারি চুক্তিপত্র লিখিত হওয়া আবশ্যক এমন কোনো ব্যাপার নেই, এটাকে আমরা ফলস ধরবো। তার কারণ অংশীদারি চুক্তিপত্র লিখিত হতেও পারে, নাও হতে পারে। এর আইনে কিন্তু বলা নেই যে লিখিত হতেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3টা হচ্ছে ট্রু, 1 আর 3টা হচ্ছে সত্য। অপশন এ তে দেখতে পাচ্ছি 1টা আর 3টা হচ্ছে সত্য আর 2টা আর 4টে হচ্ছে মিথ্যে। 2 আর 4 হচ্ছে মিথ্যা আর 1 আর 3 হচ্ছে সত্য। এটা হচ্ছে অপশন এ হচ্ছে। এরপরে আরেকটা এরকম বাক্য আছে, অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের দায় হলো অসীম। হ্যাঁ, ঠিক কথা লেখা আছে। অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের দায় অবশ্যই অসীম।
অংশীদারি প্রতিষ্ঠানে ঝুঁকি বহনের দায়িত্ব অংশীদারি প্রতিষ্ঠানের, এটা ফলস। ঝুঁকি বহনের দায়িত্ব অংশীদারদের। অংশীদাররা নিজেদের ঘরের পয়সা নিয়ে আসতে বাধ্য থাকবে, এটা ফলস। অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন ঐচ্ছিক, এটা ট্রু। যে নিবন্ধন এখানে সত্যিই ঐচ্ছিক। আর হচ্ছে একজন অংশীদার হলেন কেবলমাত্র একজন প্রতিনিধি, না, এটা কিন্তু ফলস। তিনি প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি দুটোই। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 আর 3টা হচ্ছে সত্য, 1 আর 3টা হচ্ছে অপশন সি তে দেখো 1 আর 3 হচ্ছে সত্য, আর 2 আর 4 হচ্ছে মিথ্যা। বোঝা গেল? এরপরে আমাদের আরেকটা আছে অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে কি কি হয়। একটা দেওয়া আছে যে প্রত্যেক অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। ইয়েস, এটা ট্রু। অংশীদারি চুক্তি না থাকলেও প্রত্যেক অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। অংশীদারগণের ঋণের উপর কোনো প্রকার সুদ প্রদান করা যাবে না, এটা ফলস। অংশীদাররা কোনো যদি ঋণ দেয়, ইন্টারেস্ট অন পার্টনার্স লোনের উপর 6% চার্জ হয় যদি অংশীদারি চুক্তিপত্র অনুপস্থিত থাকে। তারপরে বলেছে প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের হিসাব বই পরীক্ষা করতে পারবে না, এটা ফলস। প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের হিসাব বই পরীক্ষা করে দেখতে পারে। আর লাভ ক্ষতি মূলধনের বিনিয়োগে অনুপাতে বন্টিত হবে, এটা ফলস। লাভ ক্ষতি বিনিয়োগের অনুপাতে কিন্তু লাভ ক্ষতি বিনিয়োগের অনুপাতে হয় না, তখন লাভ ক্ষতি সমানভাবে বন্টিত হয়। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক অংশীদার কারবারি পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে, এটা ট্রু, সবাই অংশগ্রহণ করতে পারবে। অংশীদারিগণের ঋণের উপর কোনো প্রকার সুদ প্রদান করা যাবে না, এটা ফলস। অংশীদারদের ঋণের উপর সুদ প্রদান করা যাবে, 6% হারে তারা সুদ পাবে। প্রত্যেক অংশীদারি প্রতিষ্ঠানের হিসাব বই পরীক্ষা করতে পারবে না, এটা ফলস, কেননা প্রত্যেক অংশীদার প্রতিষ্ঠানের হিসাব বই পরীক্ষা করতে পারবে। আর লাভ ক্ষতি বন্টন অনুপাত সমানভাবে বন্টিত হবে, এখানে লেখা আছে বিনিয়োগের অনুপাতে হবে, মানে যে যত টাকা ইনভেস্ট করেছে সেই রেশিওতে ভাগ হবে, এটা ফলস। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে ফলস আছে, এখানে আমাদের যদিও অপশনে সেটা দেখতে পাচ্ছি না, তবু আমরা এইটা বলে দিলাম, এখানে অপশনটা একটু ঠিক নেই। তো এইখানে দেখতে পাচ্ছি 3টে মিথ্যে আছে, আর 2, 3, 4 3টে মিথ্যার একটা সত্য আছে। এরপরে লাস্ট কোয়েশ্চেন, যে নিচের দাবি এবং যুক্তিগুলি পড়ে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেমন এখানে বলছে দাবি যে কারবারের লোকসান হলেও কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর অবশ্যই সুদ প্রদান করতে হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। কোনো কারবারে যদি লসও হয়, অংশীদাররা পার্টনারশিপ ফার্মকে যে লোন দিয়েছে সেই লোনের উপর ইন্টারেস্টটাকে অবশ্যই দিতে হবে, ঠিক কথা। এর যুক্তি হচ্ছে কোনো অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর প্রদেয় সুদ হলো একটি মুনাফার ছাঁট, এটা মুনাফার বন্টন নয়। লস হলে মুনাফার বন্টন গুলো করা যায় না, কারণ মুনাফা হলে তবেই তো তার বন্টনের প্রশ্ন। যেখানে মুনাফাই হয়নি, লস হচ্ছে, সেখানে বন্টন করা যায় না। কিন্তু প্রফিট হলে, কিন্তু প্রফিট বলছি, কিন্তু যেটা মুনাফার ছাঁট, অর্থাৎ যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করা হয়, সেটা কিন্তু অবশ্যই লস হলেও এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন চার্জ করা যাবে। আর যেহেতু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন একটা মুনাফার ছাঁট, তাই এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা চার্জ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এখানে দাবি এবং যুক্তি উভয়ই সত্য আছে, এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা, এ নম্বরটা হচ্ছে এটা অপশন। এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা খুব ভালো করে দেখে যাও। আজকে প্রায় 50টা মতন এমসিকিউ বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে করালাম, এর মধ্যে একটা দুটো একটু স্লাইটলি মানে অপশনগুলো দু একটা ভুল ছিল, তো সেই জন্য অত্যন্ত সরি আমি। তো তোমরা তবু আমি এগুলোর উত্তরটা সঠিক কি হবে বলে দিয়েছি। তো তোমরা আমার এই ভিডিওটি খুব ভালো করে দেখবে, পরীক্ষার আগেও দেখে যাবে, এবং এই ভিডিও থেকে আমি যা যা এমসিকিউ আসতে পারে থিওরিটিক্যাল পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে, ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সি, তো সেইটা ডিটেলসে বলে দিলাম। এর পরের দিনে যে ভিডিও আমি করব সেখানে এই চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স গুলো আসবে সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। অনেকগুলো কোয়েশ্চেন সেট করেছি, তো আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আপলোড করব। তো তোমরা যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখতে চাও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটি, আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। ধন্যবাদ।